নমস্কার। বিটিএনের ঘণ্টাখানেক অনুষ্ঠানের সঙ্গে রয়েছে আমি মানসী। আজ আমাদের স্টুডিওতে আমরা যাকে পেয়েছি তিনি তৃণমূল কংগ্রেসের এবারের মনোনীত পদপ্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। তার কাছ থেকে আমরা জেনে নেব তার রাজনৈতিক জীবনের কথা, চলার কথা এবং নানান অভিজ্ঞতার কথা তারই মুখ থেকে। নমস্কার। নমস্কার। আপনাকে বিটিএনের পরিবারের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ। প্রথমেই জানতে চাইব আপনি কেমন আছেন এবং আজ এই মুহূর্তে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে আপনার? আমি পরম দয়ালের আশীর্বাদে আমি সুস্থই আছি, ভালোই আছি এবং আপনাদের স্টুডিওতে এসে সত্যিকার অর্থে ভালো লাগছে এবং মনে মনে একটু গর্ব অনুভব করছি যে এই ধরনের একটা অত্যন্ত জনপ্রিয় এই প্রচার আপনাদের মাধ্যমে হচ্ছে, যেটা জনগণের কণ্ঠ হয়েছে আগামী দিনে এবং এই প্রচারের মাধ্যমে জনগণের বিভিন্ন সমস্যা, বিভিন্ন এটার সমাধান সবকিছুই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা জানি এই যে সংবাদ মাধ্যম। কাজে এই জন্য আপনারা যে সংবাদকর্মী যারা জড়িত আছেন তাদেরকেও আমি নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে ইন্টারভিউ করে দেওয়ার সুযোগের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছ থেকে আমরা প্রথমেই যে প্রশ্নের উত্তরটা জানব, দল যে কোনো পার্টি সেটা কিন্তু খুবই জরুরি প্রত্যেক মানুষের কাছে, কারণ দলকে নির্বাচন করেই কিন্তু আমরা এগিয়ে যাই যে কোন দল কার জন্য ভালো হবে, পছন্দের হবে। তো এআইইউডিএফ দলে আপনি ছিলেন আগে, তো সেই দল ত্যাগ করে আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তো সেটার পেছনে কি কারণ রয়েছে যদি একটু বলেন। দেখুন, আমি তো 2014 ইংরেজিতে আমি আইডিএফ দলে জয়েন করেছিলাম। 2014-তে ওই দল থেকে আমাকে নির্বাচনে করিমগঞ্জ লোকসভা প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছিল, মনোনয়ন দেওয়া হয়েছিল এবং সেখান থেকে আমি নির্বাচিত হয়ে সংসদে গিয়েছিলাম। কাজেই এই দলই আমাকে সুযোগ এনে দিয়েছিল এবং এই দলের মাধ্যমেই আমি নির্বাচিত হয়েছিলাম। কাজেই এই দলের প্রতি আমার কৃতজ্ঞতা আছে, আমার অশেষ ধন্যবাদ আছে। এবং একটা কথা হলো, আমি তাহলে কেন এই দলকে ত্যাগ করলাম প্রশ্ন করেছেন। দেখুন, এই দল আগে থেকেই ঘোষণা করেছে যে আমরা আসামের 3টা সিটে আমরা লড়াই করব এবং এর মধ্যে একটা সিট ছিল করিমগঞ্জ লোকসভা আসন, যেটা এই বিগত ডিলিমিটেশনের ফলে দীর্ঘদিন পর এটা সাধারণ জনগণের জন্য খোলা হয়েছে। যেটা আগে শিলচর ছিল, এটা ভাইস ভার্সা হয়ে গেছে, এটা করিমগঞ্জ শিলচর হয়ে গেছে এবং সেই জন্য আমি ভাবলাম, যদিও আমি দলের একজন স্ট্রং দাবিদার ছিলাম, আপনারা জানেন 2014-তে আমি নির্বাচিত হয়েছিলাম। দলের প্রত্যেকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং 2019-এ আবার আমি মনোনয়ন পেয়েছিলাম এবং সামান্য ভোটের ব্যবধানে আমি হেরে যাই। কিন্তু একটা কথা হলো, সেই জন্য আমার দাবিটা ছিল অত্যন্ত ন্যায্য এবং প্রবল স্ট্রং দাবি। কিন্তু যেহেতু এটা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে দীর্ঘ 75 বছর পর, তারপরে যদি আমি এই লোকসভা সিটে যদি আমি দাঁড়াই বা দাবি করি, তখন সবাই ভাবে আমি বোধহয় পদভূমি, আমি বোধহয় যার জন্য আমি পদাকে বসে আছি। কাজে আমি স্বেচ্ছায় সেখান থেকে আমি এই দাঁড়াবো না বলে আমি ঘোষণা দিই। তার পরবর্তী সময়ে আমি দলের সুপ্রিমোর সঙ্গে আলোচনা করি, দেখুন আমাকে যদি রাজনীতি করতে হয়, আমি তো লোকসভায় আপনারা ভোট দিয়ে পাঠিয়েছিলেন এবং যদি রাজনৈতিক জীবনে যদি আমার চলতে হয়, তাহলে আমাকে তো আর এই লোকসভায় দাঁড়াতে হলে আপনার এখান থেকে তো আর সুযোগ আমি পাচ্ছি না। কাজেই যদি আপনারা আমাকে সেই ছাড় দেন, আমি যদি স্বাধীনভাবে যদি অন্য কোনো দলে গিয়ে আমি যদি নির্বাচনে লড়ার একটা সুযোগ পাই, তাহলে কি করবো আপনি বলেন। তখন ওনারা বলেছেন, ঠিক আছে, এই ধরনের যদি কোনো সুযোগ সৃষ্টি হয় তখন আপনি চলে যেতে পারেন। তার পরবর্তী সময়ে আমি দেখলাম যে আসামে হয়তো খুব সম্ভব একটা এই
এই সিট শেয়ারিং হচ্ছে। এবং কিন্তু তথাপিও আমি সেইভাবে উৎসাহিত ছিলাম না যে শিলচরে গিয়ে প্রার্থী হব, কারণ শিলচর লোকসভা কেন্দ্র যেটা, আমাদের ধারণা ছিল যে ডিলিমিটেশন যেটা হয়েছে, বিশেষ করে আমার সেটার ব্যাপারে এবং সবাই প্রতিবাদ করছে, সুপ্রিম কোর্টে মামলাও করেছে, সবাই মামলা করেছে, আমরাও সুপ্রিম কোর্টে আমাদের পক্ষ থেকে আমরা এই ডিলিমিটেশনের বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম এবং সিআরপিসির মাধ্যমে আমি প্রতিবাদও করেছিলাম এই ইয়েতে, এই কোনো যে এই পরিবর্তন হয়েছিল এখানে শিলচরে, সেখানে আমি সিআরপিসির মঞ্চে আগে উপস্থিত ছিলাম এবং আরো বিভিন্ন সময় করিমগঞ্জের প্রতিবাদ হয়েছে, আমি সেগুলো ছিলাম। আমি ভেবেছিলাম যে ওনাদের সঙ্গে আমাদের একটা ক্লোজ টাচ ছিল, ওনারাও ওই সুপ্রিম কোর্টে মকদ্দমা করেছিলেন। আমাদের ইচ্ছা ধারণা ছিল খুব সম্ভব এটা হয়তো স্থগিত হয়ে যাবে, কিন্তু পরবর্তী সময়ে আমাকে তৃণমূল কংগ্রেস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলো। আমি ভাবলাম যে কোনো যোগ্য ব্যক্তি যদি শিলচর থেকে দাঁড়িয়ে যান তাহলে আমি নিশ্চয়ই ওনাদেরকে সমর্থন করবো, কারণ এটা প্রতিবাদ করতে হবে সর্বাবস্থায়। আজকে দেখুন এই যে ডিলিমিটেশন যেটা হয়েছে সেটা বরাক থেকে আজকে বিশেষ করে দুটা বিধায়কের কেন্দ্র কেটে দেওয়া হয়েছে, এখানে পপুলেশন বেড়েছে, স্বাভাবিকভাবেই বরাককে একটা মানে ডেভেলপমেন্টের কর্তন করা হয়েছে, বিরাট কর্তন। প্রত্যেক এমএলএ কে 100 কোটি টাকার মতো ফান্ডিং থাকে একটা এমএলএ এর পিছনে, এবং আমরা যেটা কেন্দ্রীয় সরকার থেকেও আমরা যেটা পাই সেটা ইমপ্লিমেন্টেশন হয় লোকাল এজেন্সি। কাজেই এই যে, এবং সবচেয়ে বড় কথা বরাকের দুইটা খণ্ড যেখানে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিত হতো, সেই দুইটা খণ্ডকে রোধ করা হয়েছে। বরাকের যেগুলা ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনা থেকে এড়িয়ে করা হয়েছে। সেই জন্য একটা প্রতিবাদ, বিশেষ করে যখন লোকসভায় এই সুযোগ এসেছে, এটা প্রতিবাদ হওয়া দরকার। পরবর্তী সময়ে আমি ধন্যবাদ জানাই মাননীয় নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়জিকে, এবং আমি এই সুস্মিতা দেব মহাশয়কে, যিনি এখান থেকে গিয়ে 2 দিন আগে সবাই মনোনীত হয়েছেন, এবং আমাদের আসাম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুনময় মণ্ডল, আমাকে ওনারা পছন্দ করেছেন এবং অনেক জনগণের সঙ্গেও আমি যোগাযোগ করেছি, এবং ওনারা বলছেন আপনি আসুন, আপনি আসলে বলে ইউ আর এক্সপেরিয়েন্সড ম্যান এন্ড টেস্টেড ম্যান। আমরা জানি বিগত দিনে আপনি লোকসভায় একটা ভালো ভূমিকা পালন করেছেন, বিশেষ করে বরাক উপত্যকার এনআরসি থেকে শুরু করে রাস্তাঘাটের সমস্যা, ওই বন্যার সমস্যা এবং আরো বিভিন্ন উন্নয়নের কথা সম্বন্ধে আপনি লড়াই করেছেন। এইগুলো নিয়ে আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, কাজে আপনি শিলচরে আসলে আমরা আপনাকে সহযোগিতা করবো। এইসব কারণে বিশেষ করে বরাকের এই যে বঞ্চনার একটা মুখ, জনসাধারণের মুখ হয়ে আমি লোকসভায় আমি যদিও আজকে সবার জনগণের আশীর্বাদে আমি নির্বাচিত, তাহলে আমি বরাকের মুখ হয়ে আমি লড়াই করবো, এটা আমার প্রতিশ্রুতি। এই জন্যই আমি এখানে এসেছি, এবং এছাড়া আমি আনকন্ডিশনাল জয়েন করেছিলাম, কিন্তু তো এই ব্যাপারটা তো আমাদের যারা হলো। এবারে যে প্রশ্নটি রাখবো যে আসামে এআইইউডিএফ বিজেপির বি টিম হয়ে কাজ করছে, এটা শোনা যাচ্ছে এই অভিযোগটা যে বিজেপির বি টিম হয়ে কাজ করছে এআইইউডিএফ, এই ব্যাপারে আপনি কি বলবেন? একটা জিনিস হলো, দেখেন এটা সবচেয়ে এটা পলিটিক্যালাইজ ইস্যু, কারণ এই যে বাজারা এটা রটনা করছে, বিশেষ করে কংগ্রেস মহল থেকে এটা ইয়ে হচ্ছে, প্রতিদ্বন্দ্বিত হচ্ছে। দেখুন আজকে এই যে কংগ্রেস দলে যতজন বিখ্যাত রাজনীতিক ব্যক্তিত্ব ছিলেন, একসময় বরাক উপত্যকার সন্তোষ দেব, গৌতম রায়, হিন্দু দেব, যারা বিশেষ করে ভাষিক সংখ্যালঘু বাঙালির প্রতিনিধিত্ব, এবং পরবর্তী সময়ে কমলাক্ষ দেব অনেকটা চেষ্টা করেছিলেন, কিন্তু দেখা গেছে বাস্তবে আজকে এই লোকগুলোর স্থান আজ পর্যন্ত পূর্ণ হয়নি, এবং যে বা যারাই আছেন এরা কিন্তু প্রমাণিত হয়ে গেছে আজকে এরা কোথায়, আজকে এরা বিজেপির ঘরে আছে। বিজেপির বি টিম খারাপ, তাদের কার্যকলাপই তো প্রমাণ করছে। এটা পলিটিক্যালাইজ ইস্যু করা হচ্ছে, বিশেষ করে এই যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করার জন্য, যে কারণ
বিজেপির ব্যাপারে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একটা একটা ইয়ে আছে, এই যে মানে সেন্সিটিভ একটা ইয়ে আছে, কারণ ওনারা সবসময় বলেন আমরা ওনারা মুঘলের বংশধর বা লুঙ্গি টুপির ভোট লাগে না, এরকম ভাবে বিভিন্ন সময় প্রচার করা হয়। কাজে এই যে সংখ্যালঘু ভোট যেটা, এই সংখ্যালঘু ভোটকে প্রভাবিত করার জন্য এটা পলিটিক্যালাইজ ইস্যু করা হচ্ছে। কারণ আমি যতদিন ছিলাম আমরা একদিনও বিজেপির করে যাইনি এবং বিজেপির কারোর সঙ্গে আমাদের কোনো গ্রুপন আঘাত ছিল না। আজকে আমি দেখেছি যে একমাত্র তৃণমূল কংগ্রেস আসামে একটা বৃহৎ বিকল্প হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গলে একাই কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। কাজে আমরা যদি ওনাদেরকে এখান থেকে আমরা যদি একটা ভালো প্রতিনিধিত্ব আমরা দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে গণতন্ত্রের যে সবচেয়ে বড় যেটা ডেমোক্রেটিক প্রসেসে বিরোধী দলের যে ভূমিকা, সেই বিরোধী দলের ভূমিকাটা আমরা পালন করতে পারবো। কারণ একটা জিনিস হলো, আজকে দেখুন এই যে ডিলিমিটেশনের সময় দেখা গেছে বরাক থেকে যারা আমাদের সম্মানিত বিজেপির বন্ধুরা যারা গিয়েছিলেন, তারা কিন্তু সেখানে গিয়ে কিভাবে বিদায় হয়ে এসেছে, এটা আমরা খুব ভালো করে আমরা সবাই দেখেছি। এবং আজ পর্যন্ত ডিলিমিটেশন বলুন, বন্যা বলুন, বিভিন্ন বিষয়ে বলুন, আজকে ওরা কিন্তু কোনো ওরা জি হুজুর টাইপ রাজনীতি করছে। জি হুজুর, আপনি যা বলছেন সব আছে। হ্যাঁ, আজকে ওনারা বলছেন ওনাদের নিজের কৃতিত্বের কথা বলছেন না, জনগণের কি কাজ করবেন, জনগণের সমস্যা উত্থাপন করবেন কিনা। কারণ বিগত দিনে এখান থেকে বরাক উপত্যকাতে দুইজনই বিজেপি দলের সাংসদ ছিলেন। ওনারা তো সংসদে এই যে ডি ভোটার্স, এনআরসি ইস্যু, আজকে আমরা এনআরসিতে আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করে এনআরসিতে আমরা অংশগ্রহণ করেছিলাম। এই এনআরসিটা আজ পর্যন্ত কিন্তু এটা 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 এই সরকারিভাবে এটা গ্রহণ করা হয়নি। কারণ কি, যে কারণ এটা অনেক বিদেশি মানুষের নাম ঢুকে গেছে, এটাকে পলিটিক্যালাইজ করা হয়েছে। আরে 19 লক্ষ মানুষের নাম বাদ গেছে, যদি পার্টিকুলার কেউ বিদেশির নাম ঢুকে থাকে আপনারা বাদ দিতে পারতেন, ওনাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারতেন। এর লাগে তো সবাই দেয় নয়। আজকে টোটাল এনআরসিটারে ফ্রিজ করে দেওয়া হয়েছে, বলা হয়েছে আমরা কা দিলাম। এখন কা দিয়ে কি হয়েছে, আমি আগে বলেছি আমি ভারতীয় নাগরিক, এবং আমি ভারতীয় নাগরিক হিসাবে আমি এনআরসিতে আমার সব ডকুমেন্টারি এভিডেন্স আমি দিয়েছি, আমার এটা গৃহীত হয়েছে। আজকে আমি কাতে গিয়ে কিরকম বলবো যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে আমি নিজেই এটা সন্দেহের মধ্যে কনফিউশন, এবং আমি নিজেই বিদেশি হয়ে গেলাম। এবং আসামে আছে, আসাম চুক্তিতে যে 71 এর পরে যে বাজারেই এসেছে তারাই বিদেশি। আজকে যদি আমি বলি 15 দিন আগে আমি বা 1 মাস আগে বা 2014 যদি আমি এসেছি, অটোমেটিক্যালি এই আসাম চুক্তি অনুযায়ী আমি তো বিদেশি প্রমাণিত হচ্ছি। আজকে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আমি এই ঘটনা এইসব জিনিসের প্রতিবাদ হওয়া দরকার, এবং বিশেষ করে লোকসভায় এগুলা প্রতিবাদ হলে, এই লোকসভায় প্রতিবাদ হলে সমগ্র বিশ্ব দেখে, এবং আমরা যে ডিপ্রাইভ হচ্ছি, কারণ আমাদের অস্তিত্বের লড়াই সংকটে এসে গেছে এখন। সব কিছুর ঊর্ধ্বে আমরা অস্তিত্ব, আমরা যদি অস্তিত্বটাই হারিয়ে ফেলি, তাহলে আগামী দিনে আমাদের কি অবস্থা হবে, আমাদের নেক্সট জেনারেশন কি পাবে। কাজেই এটা সময়ের আহ্বান বলে আমি মনে করি। সেই জন্যই আমি এখানে এসে আমি আজকে সুযোগ পেয়েছি জনগণের সেবা করতে, এবং আমি চাই জনগণের কণ্ঠ হয়ে বিগত দিনে যেরকম সোচ্চার ছিলাম, সেই জনগণের সোচ্চার হয়ে আমি লোকসভায় লড়াই করবো। এটাই আমার জনগণের কাছে অ্যাপিল, এবং এটাই আমার আগামী দিনের প্রতিশ্রুতি। আসামে বিজেপির বিরোধী দল হিসেবে আপনি কোন দলকে মনে করছেন? আমরা অনেক দলই তো আছে, 4টাতে দিয়েছি, অন্যান্য দল 3টাতে, এবং কংগ্রেস দলের যে অবস্থা, কে কোন সময় বিজেপিতে যাবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে আসছে অমুক আসবে তমুক আসবে, এবং এটা প্রমাণিত হচ্ছে। একের পর এক লোক কিন্তু বিজেপিতে জয়েন করছে। কাজেই জনগণের এখন একদম পুরো জানা হয়ে গেছে যে কোন সময় কে বি টিম হবে, কে সি টিম হবে, এটা জনগণই বিচার করবেন আগামী নির্বাচনে। আমরা না কারো উই আর ইন্ডিপেন্ডেন্ট দল, এবং আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে, এবং বিশেষ করে আজকে সুস্মিতা দেব আমি ধন্যবাদ জানাই ওনাকে। কারণ দেখুন, শিলচর থেকে গিয়ে উনি রাজ্যসভায় ওয়েস্ট বেঙ্গলে দুবার কিন্তু মনোনীত হয়েছে। এই যে এটা একটা এক্সট্রা অর্ডিনারি কৃতিত্ব কিন্তু, এবং উনি রাজ্যসভায় বরাকর হয়েই উনি লড়াই করবেন।
কারণ উনি মাতৃভূমিকে ছাড়তে পারবেন না, মা মাটি মানুষের কথা আছে আমাদের এখানে। এবং আমিও যদি নির্বাচিত হই, উনি রাজ্যসভায় এবং আমি লোকসভায়, আমি প্রতিশ্রুতি দিয়েছি, দেখবেন আপনারা আমরা দুই দিক থেকে রকেট লাইভ আমরা অ্যাটাক করবো এবং আপনাদের কণ্ঠ হয়ে, বরাকের কণ্ঠ হয়ে আমরা কিন্তু আগামী দিনে আমরা লড়াই করব। এখানে ওনারা দেখেন, আজকে আমাদের সম্মানিত বিজেপির বন্ধুরা বলেন মোদিজির হাত শক্ত করুন। মোদিজি তো এসে এখানে ভাষা নিয়ে কি হচ্ছে, এখানে নাগরিকত্ব নিয়ে কি হচ্ছে, এটা তো এখানকার প্রতিনিধি উত্থাপন না করলে মোদিজি তো একথা জানবেন না। কাজে উনাদের তো একটা ব্যক্তিগত ভূমিকার প্রয়োজন আছে আগামী দিনে। এই যে ওনারা নিজে কি করলেন এই কথাটা না বলে ওনাকে ভোট দেন, ওনাকে শক্ত করুন। ওনাকে শক্ত করলে আমার কি অস্তিত্ব হারিয়ে আমি ইয়ে করবো? আমার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে কি আমি হারিয়ে ফেলবো? ইট ইজ নেভার। আমি মনে করি এটা প্রতিবাদ হওয়া দরকার এবং এটা দেয়ার যে স্কোপ, এবার কিন্তু এটা প্রতিবাদ করার একটা সুযোগ আছে, থ্রো ব্যালট। আপনার কি মনে হয় যে এবার কি কাছাড় জেলায় ত্রিমুখী লড়াই হবে? দেখুন, আমি মনে করছি আমি যেভাবে সাড়া পাচ্ছি এবং আমি বিশেষ করে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমি দীক্ষিত এবং ঠাকুরের একটা আশীর্বাদ আমার উপরে আছে। নাহলে আমি একদম সাধারণ মানুষ থেকে আমি একটা গ্রামের ছেলে, আমি এমপি পর্যন্ত নির্বাচিত হয়েছি। কাজে আমি বিশ্বাস করি, ভগবানে বিশ্বাস করি, আমি ঠাকুরকে বিশ্বাস করি এবং এই যে বিশ্বাস, যেটা এই বিশ্বাসের ফলে আমি 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 ভাবছি যে এবার একটা কিছু মিরাকল হবে এবং আমি খুব সম্ভব জনগণের আশীর্বাদ পেয়ে আমি লোকসভায় যাব, এটাই আমার ইয়ে। এবং আমি এত লক্ষ ভোটে জিতবো, থাকবে এবং অমুক 2 নম্বরে থাকবে, এটা জনগণ ঠিক করবে। ওই নয়েট দিয়ে অ্যাস্ট্রোলজার, আমি যদি বলে দিই অমুক হবে, অমুক সেভেন্ট হবে, জনগণ ঠিক করবে। এখানে আমার কিন্তু একটা কাজ সাজিয়ে আছে। হ্যাঁ, আরে আমি এপিএম এর রেজাল্ট হাউ ক্যান আই এক্সপেক্ট? হোয়াট ইজ দিস? এইসব গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর লক্ষণ নয়, কিন্তু জনগণ ঠিক করবে। জনগণ ঠিক করবে। ইট ইজ দ্য পিপল উইল ভোট আস। আমি যদি উনাদের মন জয় করতে পারি তাহলে ওনারা আমাকে জিতাবেন, কিরকম জিতাবেন ওনারাই জানেন। জনগণকেই বললেন কত লক্ষ ভোটে কে জিতবে, কে হারবে, এবং আমি আমার আশাবাদী যে আমি জিতবো। এবারে যেটা জানতে চাইছি যে আপনি কি মনে করছেন যে এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোন পার্টির, কোন দলের প্রতিদ্বন্দ্বিতা হবে, কংগ্রেস না এআইইউডিএফ না বিজেপি? দেখুন, স্বাভাবিকভাবে আসামে এবং দিল্লিতে বিজেপি এখানে ইয়েতে আছেন, সরকারে রয়েছেন। স্বাভাবিকভাবে ওনাদের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, এটার কোনো ইয়ে নেই। এবং এই প্রতিদ্বন্দ্বিতা হবে যেখানে যেখানে আমরা প্রার্থী দিয়েছি। এবং শিলচর লোকসভা আসনে আমি দেখেছিলাম, শিলচর লোকসভা আসনের ভোটার্স যারা, এরা অত্যন্ত কনসাস ভোটার্স, সেন্সিটিভ ভোটার্স। কারণ আমরা দেখেছি বিগত দিনে, আজকে প্রয়াত নেতা মনিরুল হক চৌধুরী এখান থেকে গিয়ে লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন, মন্ত্রী হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী। এখান থেকে নির্বাচিত হয়ে আমাদের স্বর্গীয় সন্তোষমান দেবরানাদা, যেনার আমি যার হাত ধরে আমি রাজনীতি এসেছিলাম, উনি সর্বভারতীয় স্তরে শিলচরের একটা আলাদা পরিচয় এনে দিয়েছেন। এবং এই যে ভোটার্স যারা আছেন, এবং ব্রিটিশ পিরিয়ড থেকে আজকে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে পরবর্তী সময় ভাষা সংগ্রামে একজন শহীদ হয়েছেন এখানে, প্রত্যেকটি ব্যাপারে শিলচরের কিন্তু কাছাড় জেলার একটা মানে নেতৃত্ব দেওয়ার মতো একটা ভূমিকা এখানে আমরা দেখেছি প্রত্যেকটি ব্যাপারে। এবং এবারও আশা করছি এই শিলচর সিটির যে ভোটার্স যারা আছেন তারা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত কনসাস। কাজেই এরা এই যে যেটা ব্যালট বাক্সে যেটা প্রতিফলিত হবে, আমি আশা রাখি এরা খুব কনসাসলি ভোটগুলা দেবেন এবং আমাদেরকেই, তৃণমূল কংগ্রেসকেই সাহায্য করবেন। এটা আমার এক্সপেকটেশন। বাকি ওনারা জানেন। কাছাড়ে আপনার দল তৃণমূল কংগ্রেস কতটুকু শক্তিশালী জানতে চাইব। একটা জিনিস হলো, এখানে আমার প্রয়াত নেতা সন্তোষন দেবজি দীর্ঘদিন এখান থেকে লড়াই করে জিতেছেন। পরবর্তী সময়ে সুস্মিতা দেব লড়াই করে জিতেছেন এবং বিগত দিনেও উনি লড়াইয়ে ছিলেন, মূল লড়াই, এবং একটা ভোটের ব্যবধানে উনি হেরেছেন। কাজেই এই উনাদের একটা সংগঠন আগে থেকেই আছে, ব্যক্তিগত বলুন আর রাজনৈতিকভাবে বলুন। হয়তো অনেকে এখন বিভিন্ন দলে ইয়ে হয়ে আছেন,
তবে আমি মনে করি আমি যেটা ঘুরেছি এই পর্যন্ত আমি দেখেছি এটা একটা মোটামুটি একটা ভালো সংগঠন অলরেডি তৃণমূলের তৈরি হয়ে গেছে, এবং যেটা গ্যাপ আছে এই 2-3 দিনের মধ্যে এই গ্যাপগুলা ফিল আপ হয়ে যাবে। এবং এই যে 2টা নতুন এলাকা ঢুকেছে বদরপুর, তাপাং, পাজনা, যারা করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনে ছিল, এটা এসে ঢুকেছে শিলচরে, এবং সেখানেও কিন্তু আমাদের সংগঠন অলরেডি তৈরি হয়ে গেছে, এবং সাংগঠনিকভাবে আমরা আমরা মোটামুটি একটা মজবুত পরিস্থিতিতে আমরা 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 ফেস করতে পারবো এই আগামী নির্বাচন, এটা আমি আশাবাদী। এটা শোনা যাচ্ছে বিজেপি বলছে আব কি বার 400 পার, শুনতে পাচ্ছি আমরা, তো এই ব্যাপারে আপনার মতামতটা কি? 400 পার হবে না 100 পার হবে এটা তো জনগণই বলবেন, আমি প্রথম থেকেই বলছি। এটা আমি দেখেছি দিল্লিতে অমিত শাহ জি বলছেন এটা তো আমাদের এই ইয়েদের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য আমরা বলছি উনি কথাটা, কারণ অ্যাকচুয়ালি জনগণ বলবে 400 পার না 300 পার না তড়িৎ পার। তড়িৎ পার শব্দটা তো বুঝেন, তড়িৎ পার মানে বিদায়, হ্যাঁ, এটা ইয়ের বিদ্যে বন্দি করে দেওয়া। কাজেই জনগণ ঠিক করবেন এটা 400 পার, এবং আমি মোটেই মনে করি না যে 400 পার হবে। আপনি মনে করছেন না? মোটেই না, কারণ আমরা যে দেখেছি বিভিন্নভাবে আজকে অল ইন্ডিয়ার রাজনীতির যে অবস্থান যেটা আছে সেই অবস্থানে আমরা আমাদের মনে হচ্ছে এই 400 হবে না। এটা উনি বলেছেন কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এই কথাগুলো বলেছেন। আচ্ছা, তো আমরা জানতে পেরেছি যে আপনার বাড়ি তো করিমগঞ্জ, আপনি শিলচর থেকে দাঁড়িয়েছেন, এবং শোনা যাচ্ছে যে আপনি যে শিলচর থেকে দাঁড়ালেন, শিলচরের লোকেরা মানে কাছাড়ের লোকেরা কতটুকু আপনাকে গ্রহণ করবেন জনগণ? কারণ বিজেপি দল থেকে বলা হচ্ছে বা শোনা যাচ্ছে যে আপনাকে লোকেরা গ্রহণ করবেন না, এ ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, একটা জিনিস হলো এবারে যিনি প্রতিদ্বন্দ্বী বিজেপির আমাদের মন্ত্রী যিনি, উনি করিমগঞ্জে দুবার গিয়ে নির্বাচনে লড়েছেন এবং 2বারই উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আজকে কৌশিক রায়জি, ওনার অরিজিনাল বাড়ি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট তাপাং, এখানে আপনি উনি লক্ষ্মীপুর আজকে নির্বাচন জয় করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাড়ি গুজরাট, কিন্তু আজকে গ্রহণ করছেন ইয়ের জনতা, এই যে কাশী এলাহাবাদ থেকে বারাণসী গ্রহণ করছেন। কাজে আজকাল যেটা, এবং আমরা তো অভিন্ন কাছাড়ের অংশ ছিলাম, আমরা এই 1983 পর্যন্ত আমরা কাছাড়ের এই জেলার আমরা অন্তর্গত একটা মহকুমা ছিলাম, এবং ভাষা সংগ্রাম থেকে ইউনিভার্সিটি সংগ্রাম, সব সংগ্রামে ওই ওয়াজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দি কাছাড় ডিস্ট্রিক্ট। কাজেই আমি নিজেকে বহিরাগত হিসাবে আমি মনে করি না ওনারা যেটা বলছেন গ্রহণ করবেন না। কারণ আমি একটা জিনিস হলো আমাদের ভাষা, সংস্কৃতি, সাহিত্য, এবং বিশেষ করে এই যে 2014 থেকে আই ওয়াজ ইলেক্টেড ফ্রম এ পার্টিকুলার কনস্টিটুয়েন্সি, কিন্তু আমি বরাকের হয়ে লড়াই করেছি বিভিন্ন ইস্যুতে। আমার যে পার্লামেন্টারি পারফরমেন্স দেখবেন, আজকে বরাকের এয়ারপোর্ট নাইট ক্লিনিং হবে, বরাকের বন্যা সমস্যা সমাধান করতে হবে। আজকে বরাক নদী যদি সমাধান হয় সমস্যা, তাহলে এটা রেজাল্ট করে মনে পাবো। হ্যাঁ, রোড কমিউনিকেশন আজকে ভয়াবহ অবস্থা ছিল, এবং আমাদের বরাকের মানুষ বিভিন্ন সময় আজকে মেঘালয় বলুন, নাগাল্যান্ড বলুন বা মিজোরামে ওনারা লাঞ্ছিত হচ্ছিলেন, এটা বরাকের মানুষ। আমি এইসব ব্যাপারে প্রতিবাদ করেছি লোকসভায়, এবং প্রতিবাদ করে আমরা ওনাদের যে অ্যাটলিস্ট মানে যে নিরাপত্তার ব্যবস্থা যেটা স্বাধীনভাবে চলাফেরার ব্যবস্থাটি নিয়ে আমি সবসময় দিয়েছিলাম। এবং বিশেষ করে এনআরসির সময় আমি তো করিমগঞ্জের হয়ে বলিনি, আমি তো বরাকের হয়ে বলেছি, আসামের হয়ে বলেছি। ব্যাপারটা হচ্ছে বরাক উপত্যকা, বরাক। এবং একটা জিনিস হলো ক্যান্ডিডেট মে বি সিলেক্টেড বা ইলেক্টেড ফ্রম এ পার্টিকুলার কনস্টিটুয়েন্সি, কারণ সে ভারতবর্ষের যে কোনো সমস্যা নেয়, এমনকি ইন্টারন্যাশনাল সমস্যা নিয়েও নির্বাচিত প্রতিনিধির কোনো নির্বাচিত হওয়ার জন্য একটা এরিয়া থাকে, কিন্তু নির্বাচিত হয়ে গেলে তার বিশাল ব্যক্তি থাকে, প্রত্যেকটি ইস্যু নিয়ে ব্যাপার নিয়ে উনি বলতে পারে। আজকে যদি ভারতবর্ষের কোথায় যুদ্ধ হয়, তাহলে আমি কি মুখ বুঝে বসে থাকবো? এজ এ ইন্ডিয়ান আমি এটা পার্ট এন্ড পার্সেল হবো। এবং আমরা হয়েছিও বিভিন্ন সময় যে ন্যাচারাল ক্যালামিটিস নিয়েছি বিভিন্ন জায়গায়, ওদের সঙ্গে আমরা হাত মিলিয়েছি। কাজে এটা এই যে বর্তমান যে ইন্টারনেটের যুগ, এই ইন্টারনেটের যুগে এটার কোনো লিমিটেশন নেই।
আমরা নির্বাচিত যে কোনো জায়গা থেকে হয়ে আমরা সবার যেখানেই লাঞ্ছিত অবস্থানটা, যেখানেই বঞ্চিত হবেন। আজকে মেঘালয়ে 2টা মার্ডার হয়েছে, আজকে এটার ব্যাপারে আমরা প্রতিবাদ করেছি। গত পরশুদিন আমরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বসে আমরা প্রতিবাদ করেছি। আমরা কাজেই আমরা এইসব ব্যাপারে আমরা আশা করি আমরা সব ব্যাপারেই আমরা সরব থাকবো এবং সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা। কারণ আমার অ্যাটেন্ডেন্স ছিল লোকসভায় 89%, আমার কোয়েশ্চেন ছিল 234, আমি ডিবেট করেছি 68, এবং প্রত্যেকটি ডিবেটেই করিমগঞ্জ, বরাক, আসাম, ইন্ডিয়া, আমার ভারত, এখন আমি ভারতীয় নাগরিক এবং আমি বাংলায় কিন্তু আমি নিয়েছি শপথ। এজ এ বাঙালি, আমি আসামে বসবাস করি, একজন বাঙালি, আমার মাতৃভাষা বাংলা, এটাকে করার জন্য আমি কিন্তু বাংলায় শপথ নিয়েছি লোকসভায়। কাজেই আমি বুঝি আমি ভারতীয়, আমি বুঝি আমি বরাকের সন্তান, আমি বুঝি আমি বাঙালি, আমি বুঝি আমি আসামবাসী, আমি বুঝি যে আসাম ইজ এ মিনি ইন্ডিয়া। বিভিন্ন ধর্মের মানুষ বসবাসের মানুষ আছে, সেম লাইক আমার বরাক, এখানে মণিপুরি আছেন, বাগানি আছেন, হিন্দুস্তানি আছেন, বিহারি আছেন, ইয়েতে আপনার গুজরাটের লোক আছেন, মারওয়াড়ি সম্প্রদায় আছেন, সব ভাষা গোষ্ঠীর, সব সম্প্রদায় নিয়ে ইট ইজ মিনি ইন্ডিয়া। সত্যিকার অর্থে এটা যদি ভাবি, যদি যে আমরা মামাটি বাদের আমরা চিন্তা করছি, এই দেখো একটা মজার বিষয়, আজকে আসাম সরকার এই যে মিজোরাম আমাদের বিস্তীর্ণ অঞ্চল গ্রাস করে নিয়েছে এবং কয়েকজন লোক শহীদ হয়েছে, জওয়ান, দে আর ওয়াজ আসাম পিপল, আসামের জওয়ানেরা, ইন্ডিয়ান জওয়ান। কিন্তু আজকে এই যে বিজেপির তরফ থেকে যেটা করা হয়েছে, এখনো বিস্তীর্ণ অঞ্চল হাইলাকান্দি, এটা নিয়ে আমি অনেকবার লোকসভায় সরব হয়েছি। এখানে এই যে উগ্রপন্থী সমস্যা ছিল করিমগঞ্জে এবং হাইলাকান্দির একদম প্রান্তে, আজকে উগ্রপন্থী সমস্যাটা আমি বারবার এখানে এই লোকসভায় হয়েছি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি সাক্ষাৎ করে আমরা যে ক্যাম্প, যেটা সিআরপি ক্যাম্প, যেটা সীমান্ত অঞ্চলে বসে আমরা সীমান্ত সুরক্ষা দিয়েছি। আমাদেরকে ভোট যে সময় দেওয়া হয়েছিল ওনারা বলেছেন আমাদেরকে আপনারা প্রতিরক্ষা দিতে পারবেন কি। আজকে আমরা মোটামুটি এই জিনিসটা আমরা করেছি। কিন্তু আজকে আরো মজার ব্যাপার হয়েছে, এই যে ডিলিমিটেশনের সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে বললেন বরাক যদি আলাদা হয়ে যায় আমার কোনো আপত্তি নেই। দেখুন, একজন শাসক কিন্তু এই কথাটা বলতে পারেন না, শাসকের কাছে সব সমান, সব সমান। আলাদা হওয়ার প্রশ্ন কেউ দাবি করতে পারে, বিভিন্ন সংগঠন দাবি করছে, আমরা তো কোনোদিন বলছি না যে এটা কোনো রাজনৈতিক ভাবে যে আমরা আলাদা হয়ে যাব। আমরা বুঝি আমরা আসামবাসী, আসামের সংস্কৃতির সঙ্গে আমরা পরিচয়, আসামের যারাই আছেন ব্রহ্মপুত্র বরাক আমরা বন্ধুত্ব ভাবি, একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। কারো কাছে তো আমরা ভিন্নভাবে কাউকে দেখি না। আজকে দেখুন এই যে চাকরি বাকরির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, এই যে আজকে দেখুন রাজনৈতিক ভাবে এবং সামাজিক ভাবে আমাদেরকে দূরে সরানোর একটা চেষ্টা হচ্ছে। অথচ আমার যারা আমার বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, এরা কিন্তু মুখের কুলু ফেটে বসে আছেন। এটা সময়ের আহ্বান আমি মনে করি, এবারে লোকসভা ইলেকশন, এই সময়ের আহ্বানে আমি আশা রাখি জনগণ এতে সময় বলবে, সবাই একদম মানে শান্তভাবে এটা প্রতিবাদ হবে, আমি আশা রাখি। আচ্ছা, এবারে জানতে চাইছি যে ভারতবর্ষের সব বিরোধী দল বলছে যে বিজেপির কাছে ওয়াশিং মেশিন রয়েছে, তো আপনি এতে কি বলবেন? দেখুন, এটা তো আমরা তো মনে করি যে ভারতীয় গণতন্ত্র যেটা, সংসদীয় গণতন্ত্র যেটা, এটা নিরপেক্ষ হওয়া দরকার, এটা অবাধ হওয়া দরকার এবং জনগণের সবার যেটা, এখন যদি এরা কোন পয়েন্ট থেকে বলছেন আমার ঠিক জানা নেই। আমরা কিন্তু প্রশাসনকে একটা কথাই বলবো, আপনারা নিরপেক্ষ থাকুন এবং নিরপেক্ষ থেকে আপনারা নিরপেক্ষ এই ইলেকশন পরিচালনা করুন। এতে জনগণের, এটাই কিন্তু ভারতবাসীর কাছে প্রেম এবং এটাই কিন্তু ভারতের সম্মান। কিন্তু গণতন্ত্রটাই ভারতবর্ষের পৃথিবীর আসল কথা, মূল কথা। পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যে থেকে ভারতীয় গণতন্ত্রের একটা আলাদা এটা মানে স্থান আছে। আর এটাই আমি মনে করবো, এটাই ভারত গুরু, নট এ পার্টিকুলার পার্সন ভারত গুরু। এটাই ভারত গুরু যে ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। এই ডেমোক্রেটিক কান্ট্রির যে আমাদের যে স্থান, যেটা এটাকে পবিত্র রাখা দরকার, নিরপেক্ষ রাখা দরকার। আচ্ছা, বিরোধীরা বলছে ইডি এবং সিবিআই বিজেপির হয়ে কাজ করছে,
এবং বাকি সব দলকে দমন করার চেষ্টা করছে, শাসন করার চেষ্টা করছে, কি বলবেন আপনি? এটা একদম বাস্তব সত্য কথা, এটা জনগণ ভালো করে জানেন। কারণ যে বা যাদের বিরুদ্ধে ইডির নোটিশ গিয়েছিল বা সিবিআই হয়েছিল, যখনই ওরা বিজেপি দলে জয়েন করেছেন, এরপরে তাদের কেসটা ফ্রিজ করে দেওয়া হচ্ছে, আর উঠছে না। এটা রাইট ফ্রম আসাম, বরাক ভ্যালি টু একদম সেন্ট্রাল লেভেল, প্রত্যেকটা ক্ষেত্রে। কাজে জনগণের কাছে ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার যে এই যে বিষয়টা হচ্ছে, যিনি মানে বিজেপি দলে জয়েন করছেন, ইনি গঙ্গা জলের মতো পরিষ্কার পবিত্র। বাকি যারা এরা সব দুর্নীতিগ্রস্ত। এটাকে কি বলবো, এটা গণতন্ত্রের জন্য মোটেই শুভনীয় সংকেত নয়। আপনি তো বরাক উপত্যকা, কাছাড়ের প্রত্যেকটা জায়গা পরিদর্শন করেছেন, অলিতে গলিতে গেছেন, সরজমিনে তদারকি করেছেন, দেখেছেন। কি মনে হচ্ছে, কতটুকু উন্নয়ন হয়েছে, আদৌ কি হয়েছে? এটা তো আরো অত্যন্ত দুঃখজনক। আমরা জানি শিলচরকে স্মার্ট সিটি করার কথা মাননীয় সর্বানন্দ সোনোয়ালজি বলেছিল। আজকে শিলচরে এই যে দুই পশলা বৃষ্টি হলো, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়। আমি দেখেছি জায়গায় মানুষ কিন্তু প্রতিবাদ করছে। হ্যাঁ, আজকে এই যে স্মার্ট সিটি তো দূরের কথা, যেটা ইনফ্রাস্ট্রাকচার আমরা এক্সিস্টেন্স ছিল, এটাও কিন্তু প্রায় মাইনাস। আজকে এখানে এই যে কর্পোরেশন ঘোষণা করা হয়েছে, হয়ে আজকে 4 বছরের মতো হয়ে যাচ্ছে, কিন্তু কর্পোরেশনে কোনো ভোট নেই, গণতন্ত্রের কোনো স্থান নেই। ওনাদের নির্বাচিত লোক দ্বারা আজকে উন্নয়ন পরিচালনা করছেন। এর থেকে বড় দুঃখজনক কি হতে পারে? কাজে এই যে আমরা, এবং রাস্তাঘাটের ব্যাপারে আপনি বলছেন নদী ভাঙ্গন, এটা তাদের নির্দিষ্ট কিছু লোক দিয়ে ওনারা এই কাজগুলা করাচ্ছেন। আজকে বরাক নদী খননের কথা আমি যে সময় গিয়েছিলাম, এটাকে ওয়াটারওয়েজ, ন্যাশনাল ওয়াটারওয়েজ ঘোষণা করা হয়েছিল, এবং 410 কোটির মতো আমি কোয়েশ্চেন করেছিলাম লোকসভায়, স্যাংশন হয়েছে। আজকে বরাক নদীর খনন হলে বরাক বন্যা সমস্যার অনেকটা সমাধান হবে। একটা কিছু দুইটা রোজা, একটা আছে 5 গ্রামের এখানে দেখবেন নদীতে, একটা এখানে, কিন্তু ওই খনন কি হচ্ছে আর কতটুকু কাজ হচ্ছে যেন দেখছেন। কাজে এটাকে সাইন্টিফিক ওয়েতে যদি আমরা এই বন্যাকে নিয়ন্ত্রণ না করতে পারি, এবং এটা একমাত্র কেন্দ্রীয় সরকারের দ্বারা সম্ভব। তাছাড়া বরাকে কিন্তু পর্যটন শিল্পে একটা বৃহৎ একটা ভবিষ্যৎ আছে। ভুবন পাহাড়, আজকে মনে করুন সনবিল, এটা একটা মানে ন্যাচারাল লেক, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লেক, এবং ঐতিহাসিক কিছু স্থান আছে। আজকে মালেগড় আছে যে সীমান্ত এলাকায়, যেখানে সিপিআইদের বন্ধুরা প্রাণ দিয়েছিলেন। রনটিলা আছে এলাকার দিতে, বদরপুরের টিলা আছে এরকম, এবং এখানে ঠিক কাছাড় জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে, যেগুলা বিভিন্ন সময়ে এই স্থানগুলোর থেকে আমরা যদি এগুলাকে যদি সুন্দরভাবে এটাকে করে আমরা যদি এই পর্যটন শিল্পের করতে পারি, তাহলে দেখুন আমাদের কিন্তু ইকোনমিক্যালি একটা ডেভেলপমেন্ট হবে। 1 নম্বর বানপানি, বন্যা নিয়ন্ত্রণ, 2 নম্বর এটার একটা ফিউচার আছে এই যে পর্যটন শিল্প। আরেকটা জিনিস হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি। আজকে দেখুন আমরা পার্শ্ববর্তী মেঘালয়ে আজকে চুনাপাথর আছে, কয়লা আছে, যেটা সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয়। এটাকে বেশ করে বা ন্যাচারাল গ্যাস আছে কিন্তু কাছাড়ের নিচে, এই ন্যাচারাল গ্যাসকে বেশ করে যদি আমরা যদি শিল্প স্থাপন করতে পারি। বরাকের একমাত্র শিল্প ছিল কাগজ কল। এই কাগজ কলকে আজকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, রিভাইভ করা হয়নি। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী এসেও বলেছিলেন যে উনি রিভাইভ করবেন, বারবার ওনারা বলছেন এটা রিভাইভ করবেন। আজকে ডিপিপি পার্কে আজকে রূপান্তরিত করা হচ্ছে, কিন্তু এটাকে ফ্রিজ করে রাখা হয়েছে। আজকে বরাকের যে বা যারা আজকে যদি এই ইন্ডাস্ট্রিটা বন্ধ হওয়ার ফলে প্রায় 3 লক্ষের উপরে লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু আনএমপ্লয়েড হয়েছে, রোজগার হারিয়েছে। বরাকের বেকারদের এই যে একমাত্র ইয়ে ছিল এই যে এডুকেশনের চাকরি, কিছু আজকে 2-3টা এডুকেশনকে এক জায়গায় জুড়ে দেওয়া হচ্ছে, চাকরির সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে, এই সুযোগটাও নাই হচ্ছে। এইভাবে বরাকের দেখা গেছে বেকারদের কোনো ইয়ে হচ্ছে না। এবং একটা দেশ যদি ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপমেন্ট না হয়, তাহলে স্থানীয়ভাবে এই এমপ্লয়মেন্ট কিরকম ভাবে হবে? কাজে সাইন্টিফিক ওয়েতে আজকে ন্যাচারাল গ্যাস বলুন,
এই ন্যাচারাল যে ঐতিহাসিক স্থানগুলো বলুন, আজকে যে অ্যাগ্রো বেস যেটা এই যে এই সাইন্টিফিক ওয়েতে এগ্রিকালচার আছে, 3-4টা ফসল যদি এক জায়গার থেকে ইয়ে করা হয়, উৎপাদন করা যায়, এক সময় বরাক এই এগ্রিকালচারাল ইকোনমিক ইয়ের উপরে নির্ভর ছিল। এটা একমাত্র সোর্স অফ ইনকাম ছিল এগ্রিকালচার এবং ন্যাচারাল এবং বনজ সম্পদ যেটা, এবং খনিজ সম্পদও আছে। কাজে এগুলোকে সাইন্টিফিক ওয়েতে যদি আজকে আমি যে সময় সাংসদ ছিলাম, শ্রীপুনাথ থেকে এই যে ওএনজিসির অফিসটা, এখানে আমাদের স্বর্গীয় সন্তোষমোহন দেব রামাদা এটাকে স্থাপন করেছিলেন। এটাকে উঠিয়ে নেওয়ার একটা চক্রান্ত হয়েছিল, আমি কিন্তু এটা প্রতিবাদ করে এটাকে রেখে দিয়েছি। শ্রীপুনাথে ওএনজিসির অফিসটা হয়ে গেছে এখন। তাছাড়া দেখুন বরাকে আরেকটা জিনিস আছে যে এই রেলের একটা ইয়ে, ওই মানে রেলের একটা ইয়ে স্থাপন করার কথা ছিল, কি বলে যেটা পান্ডুতে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এটাও হয়নি। আজকে মিনি ইয়ে স্থাপন হওয়ার কথা ছিল, সেক্রেটারিয়েট, এটাও হচ্ছে না। বরাককে শুধুই সান্ত্বনা দেওয়া। আপনি বলতে চাইছেন যে এই সরকার আসার পর বরাকের প্রতি বৈষম্যমূলক আচরণ হয়েছে? আমি তো বলবো বৈষম্যমূলক মানে কি, আমাদের কোনো উন্নয়নই আমি চোখে পড়ি। 2-4টা রাস্তা হলো, একটা মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, ইট ইজ নট ডেভেলপমেন্ট এট অল। ফার্স্ট অফ অল, প্রতিটি রাস্তা আজকে যদি শহরের সঙ্গে ন্যাশনাল হাইওয়ের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে কারণ আমেরিকায় ডেভেলপ ডিউটি রোড কমিউনিকেশন। ফার্স্ট অফ অল ওয়াটার ইজ কমিশন, ইয়ে যেটা আছে কমিউনিকেশন, এটাকে যদি কাজে লাগাই আমরা ওয়েস্টবেঙ্গল থেকে কম খরচে মাল এখানে আনতে পারি। এটা প্রপোজাল ছিল লক্ষ্মীপুর পর্যন্ত, যে আমরা জাহাজকে আমরা কাজে লাগাবো, এই যে ট্রান্সপোর্টেশন। কাজে এইগুলা রয়ে গেছে। আমি তো মানে 10 বছর হয়ে গেল। এবং মজার কথা হলো, ওনারা যেমন মাননীয় মুখ্যমন্ত্রী করিমগঞ্জে বলেছেন, বাঙালিদেরকে আমরা 6 মাসের ভিতরে কাজ সংশোধন করবো ইত্যাদি ইত্যাদি। 10 বছর হয়ে গেল বিজেপি সরকারের। হ্যাঁ, 10 বছর হয়ে গেল, আমাদের ডিটেনশন কমপ্লেন হলো না, আমাদের এনআরসি হলো না, আমাদের ট্রিবিউটার সমস্যার সমাধান হলো না। আর ইলেকশনের পরেই মন্ত্র বলে কি এটা হয়ে যাবে? এটা কি আমরা বিশ্বাসযোগ্য কথা? আগে করুন, আপনারা করুন, লাভ করুন, করুন, গ্রহণ করুন। দেওয়া নেওয়ার কথা আছে। 10 বছরে যেটা হয়নি সেটা 6 মাসে হয়ে যাবে, এটা একটা অসম্ভব ব্যাপার। আমি বিশ্বাস করি না। এটা একটা বার্তা এবং প্রতারণা বলে মনে করি। আপনার কাছ থেকে এবারে জানতে চাইবো যে এবারে যিনি বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন, ওনাকে আপনি কতটুকু যোগ্য মনে করছেন? কতখানি? দেখুন, যোগ্য এবং অযোগ্য বিচার করবেন জনগণ, ফার্স্ট অফ অল। কিন্তু আমরা যেটা দেখেছি, উনি একজন প্রায় 9 বছর হয়ে গেছে, 8 বছর, একজন শক্তিশালী মন্ত্রী এবং আসামের বাঙালি মন্ত্রী হিসেবে উনি প্রতিনিধিত্ব করছেন। কিন্তু আমরা তেমন কোনো বিশেষ কাজ, এবং বন্যা থেকে শুরু করে বিগত দিনের এই যে সীমান্ত সমস্যা যেটা মিজোরাম দখল করেছে, বা এই যে বিভিন্ন জায়গায় আমাদের বিশেষ করে আমাদের সংখ্যালঘু মানুষদের হয়রানি করা হচ্ছে, এসব বিভিন্ন ইস্যুতে এবং ডিলিমিটেশন ইস্যুতে আমরা ওনার কোনো বলিষ্ঠ ভূমিকা আমরা আমাদের কাছে নজর আসেনি। বাকিটা কে যোগ্য কে অযোগ্য বিচার করবেন জনগণ, এটাই আমরা বলবো। ওনারা শুধুমাত্র এই যে এই প্রতিনিধিত্ব করছেন, কিন্তু আমাদের কাজ কতটুকু হচ্ছে সেটা জনগণই জানেন। আপনি এমপি হলে কোথায় থাকবেন, করিমগঞ্জে না শিলচরে? দেখুন, আমি তো এমপি হলে আমি জনগণের মনে থাকবো, নম্বর 1। ইচ এন্ড এভরি ভিলেজ আমি থাকবো, যেটা আমার ইতিহাস আছে। আমাকে রাত্রে 1টা-2টার সময় ফোন করলেও জনগণ পাবে। কাজে আমি মানুষের মনে থাকতে চাই। বাড়ির কথা সেটা বড় কথা নয়, বড় কথা নয়। আমি করিমগঞ্জ থেকে আমি হাইলাকান্দি এবং কাছারের একটা টুকরা তাপান আমার সঙ্গে ছিল। ওনাদেরকে আপনারা সাংবাদিক বন্ধু, আপনারা জিজ্ঞাসা করলে জানবেন যে আমি একদিনের জন্য আমি বাড়িতে থাকি না, কিন্তু আমি গ্রামে গ্রামে ঘরে ঘরে যেরকম লাইক পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার আমি ঘোরার চেষ্টা করি। কাজে আমি চাই সবার জনগণের মনে থাকতে,
বাড়িটাই আমার কাছে ফ্যাক্টর না, আমার বাড়িটা হবে জনগণের মন, আমার বাড়িটা হবে এই ব্লকের প্রত্যেকটি গ্রাম। খুব ভালো কথা। আপনি এনআরসি নিয়ে এখন কি বলতে চাইছেন? আমি চাই এনআরসিটা হোক, এবং যারা বাদ করেছেন, আমরা একটা সার্ভে করেছি, আমরা দেখেছি যেমন একটা পরিবারের 5 জন লোককে এনআরসিতে গৃহীত করা হয়েছে, হয়তো একটা ছেলেকে বাদ দেওয়া হয়েছে, এরকম ভাবে প্রায় 19 লক্ষ টোটাল লোককে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে 11.5 লক্ষই বাঙালি লোক। আমরা এটা মোটামুটি একটা সার্ভে করে আমরা জেনে পেরেছি তোরা কম বেশ হতে পারে, এবং ওনাদের মধ্যে আমরা মনে করি বেশিরভাগই এনআরসিতে যুক্ত হয়ে পড়বে। কারণ আমি যদি আজকে মাতা পিতা যদি আমি ভারতীয়, অনেক জায়গায় আমরা দেখেছি স্বামী ভারতীয়, স্ত্রীকে এনআরসি বইতে রাখা হয়েছে, এরকম অনেক কথা আছে, এবং এটা যদি আমরা ট্রাইব্যুনাল ফেস করতে হয় আমরা করব, কিন্তু আমার বিশ্বাস এনআরসি উইল বি এ লিগ্যাল ডকুমেন্ট এবং প্রটেক্টেড মানে ডকুমেন্ট হবে আমাদের জন্য। বিশেষ করে আমরা বিদেশি তকমা যেটা আমাদের জ্বালা, বিশ্বাস করুন দিল্লিতে একটা ধারণা ছিল, যেরকম ভাবে দিল্লিতে আমি যখন প্রথম সাংসদে গিয়েছিলাম তখন আমাদেরকে বলা হতো ওই তো ওনারা এসেছেন কিন্তু বাংলাদেশি ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, মানে টোটালি বাংলাদেশ, যেহেতু বাংলা ভাষায় কথা এবং বাংলাদেশটা বাঙালির অধ্যুষিত, কাজেই ওনারা তখন আমরা যখন বললাম যে নো, আমরা স্বাধীনতার আগেই ভাই আমরা এখানে বাঙালি আমরা ছিলাম, স্বাধীনতার পরেও ছিলাম, কিছু লোক একটা টেরিটোরিয়াল ডিভিশন হওয়ার ফলে, কারণ পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এটা বঙ্গদেশের অঞ্চল ত্রিপুরা, আমরা ভৌগোলিক দিক দিয়ে আমরা কিছু কিছু পাহাড় অঞ্চল আছে, সমতল অঞ্চল আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভাষিক দিক দিয়ে আমরা এক ছিলাম। আমাদেরকে রাজনৈতিক কারণে হোক, আমাদেরকে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের কারণে আসামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, এই যে পূর্ববঙ্গকে বিশেষ করে সিলেট থেকে আরম্ভ করে এই বরাককে, কাজেই উই আর নট ফরেনার্স, আমরা মনে প্রাণে ভারতীয়, এবং আমরা শুধু আমাদের অপরাধ আমরা বাংলায় কথা বলি, এই জন্য আমাদেরকে সন্দেহ করা হয় যে আমরা বাংলাদেশি, কিন্তু আমাদের আজকে আমার প্রত্যেক যে ডকুমেন্ট যেগুলো আছে এটা 100 years ago আমার যে ডকুমেন্ট যেটা আছে, বিশ্বাস করুন ব্রিটিশ পিরিয়ডের আগের ডকুমেন্টস গুলো আছে আমার পরিবারে। কাজেই আমি আজকে বাংলাদেশি, আমার এনআরসিতে নাম তুলতে গিয়ে প্রথমে দেখা গেল আমার ছেলের নাম এসেছে, আমার স্ত্রীর নাম এসেছে, আমার নাম আসেনি। হ্যাঁ, তারপর আমি যে সময় প্রশ্ন করলাম মিডিয়ার সামনে যে গাছের ফল গাছ ছাড়া কি হয়, আম গাছে তো আমি ধরবে, আমার ছেলে যদি ভারতীয় নাগরিক হয় যে বাবা কিরকম ভাবে এনআরসি বাইরে থাকবে, আর সব থেকে বড় কথা হচ্ছে আম যে ধরলো সেই গাছটাই যদি না থাকে আম আসলো কত থেকে, এইসব মানে অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো আমরা ফেস করেছি, এবং পার্লামেন্টের সামনে আমি একদম মিডিয়াকে ডেকে একদম হুলস্থুল করেছিলাম সেই সময়। কাজেই এই যে এনআরসিটা হোক আমি চাই ঠিকঠাক ভাবে, এবং আমরাও চাই না যে কোনো ফরেনার সেখানে থাকুক, এরা আমাদের, কারণ আমাদের ফরেনার্সরা যদি আমরা জায়গা দিই, চাকরির ক্ষেত্রে হোক, বিভিন্ন কাজের ক্ষেত্রে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, আরে আমাদেরই সংকুলান হচ্ছে না, অন্যদেরকে ডেকে এনে আমরা কি আমরা নিজের পায়ে নিজে কুলাল মারবো? উই ডোন্ট লাইক টু এন্টার এনিবডি ফ্রম আউটসাইড অফ ইন্ডিয়া। আমরা যারা আছি আমাদের হোক, তারপরে যদি কেউ বিপদে পড়ে, হ্যাঁ আমরা দেখবো, আমরা ওদেরকে বাংলাদেশের আমরা সহায়তা করেছি, এবং আমাদের চুক্তি হয়েছিল যারা বাংলাদেশ থেকে এসেছে তারা চলে যাবে, এই যে ইন্দিরা মুজিব চুক্তি, হ্যাঁ, তখন আমরা দেখবো যদি কেউ বিপদে পড়ে আসে, এটার তো ইয়ে আছে, তো এই সাংবিধানিক ইয়ে আছে, তো নিয়ম আছে কাকে নাগরিকত্ব আছে। তসলিমা নাসরিন এখান থেকে এসেছেন বাংলাদেশ থেকে, উনি তো রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, আচ্ছা দালাই নোমা রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, এটা সাংবিধানিক ইয়ে আছে। কেউ বিপদে বললে আসুক, আমরা বন্ধুত্ব হয়ে ওনাদের সব ধরনের সহযোগিতা করবো। নাগরিকত্ব এটা তো আইনের ব্যাপার, আমরাও চাই না যে কোনো বিদেশি নাগরিক হ্যাঁ আমাদের এখানে এসে আমাদের ইয়েতে ভাগ বসাবে। কাজেই এটা আমাদের স্পষ্ট কথা, হ্যাঁ আমরা যারা আছি আমাদের আগে ব্যবস্থা হোক, তারপরে আমরা অন্যান্যদেরকে আমরা চিন্তা করব। খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম আপনার কাছ থেকে, এবং শেষে যে প্রশ্নের উত্তরটি জেনে এই অনুষ্ঠান থেকে আজ বিদায় নেব সেটি হচ্ছে যে
এই আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনকে কেন্দ্র করে আপনি জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কি মেসেজ দেবেন? আমি সর্বপ্রথম বলবো, দেখেন, আমি চাই বরাক উপত্যকার শান্তির দিক। এখানে কোনোভাবে একটা অশান্তি ভাষা নিয়ে হোক, রাজনীতি নিয়ে হোক, আজকে ধর্ম নিয়ে হোক, সেটা আমাদের কাছে মোটেই চাই না। কারণ অ্যাকচুয়ালি যদি উন্নয়ন করতে হয় সবাইকে একসাথে মিলে আদায় করতে হবে। উন্নয়ন করতে হলে হাতে হাত মিলিয়ে আমাদেরকে সংগ্রাম করে আদায় করতে হবে। উন্নয়ন করতে হলে আজকে দেখবেন একটা গ্রামের রাস্তা যদি খারাপ হয়, এখানে যদি বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার লোক থাকেন আর জনগণ যদি মনে করেন এটা আমরা নিজেরাই ঠিক করে নেব, তো এটা ডেভেলপমেন্ট হয়ে যায়। কিন্তু কাজেই আমি চাই আমরা আসামে থেকে শান্তিতে সবাইকে নিয়ে, আমি আগেই বলেছি, আসাম ইজ মিনি ইন্ডিয়া, অলসো বরাক ভ্যালি ইজ মিনি ইন্ডিয়া, এবং এই মিনি ইন্ডিয়াতে আমরা শান্তি এবং সম্প্রীতি নিয়ে সবার যাতে উন্নয়ন হয়, এবং সংখ্যা গুরু থেকে আরম্ভ করে সংখ্যা লঘু, আজকে সংখ্যাগুলোকে তো কেউ অপেক্ষা করতে পারবে না। স্বাভাবিকভাবে সংখ্যাগুলোদের ভোট না থাকলে তো কেউ নির্বাচিত হতে পারবে না। ঠিক সংখ্যালঘুদের তো আমরা সঙ্গে রাখতে হবে। কারণ আমরা দেখেছি সিংহ এবং ইঁদুরের গল্পটা আমরা জানি। সিংহ একসময় ভেবেছিল ইঁদুর আমার আর কি আসবে, আমি তো পশুর রাজা, কিন্তু ইঁদুরও কিন্তু সিংহকে জাল থেকে কেটে বের করেছিল। কাজেই আমি মনে করি ইউনিটি স্ট্রেংথ, এবং ইউনাইটেডলি আমাদেরকে সবকিছু ফেস করতে হবে, উন্নয়ন করতে হবে। এটাই হবে জনগণের কাছে আমার বার্তা। এবং আমরা বলবো আপনারা আমাদেরকে দেন, আমি আপনাদের মুখ হতে চাই, আপনাদের মুখ হয়ে বরাক উপত্যকার প্রত্যেকটি ইস্যু নিয়ে লড়াই করতে চাই। যেটা আমাকে সুযোগ দেন, এটাই হলো জনগণের কাছে আমার কাম্য। এবং আমি সবার কাছে হাত জোড় করে এটা প্রার্থনা করছি। আমাদের ছবি হলো গাছফুল, নতুন ছবি এসেছে, পপুলার হয়নি, এই গাছফুল ছবিতে ভোট দিয়ে যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আপনার এত ব্যস্ততম সময় থেকে একটু সময় বের করে এসেছেন আমাদের বিটিএন স্টুডিওতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। এই যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, এবং আগামী দিনে আমি পরম পিতার কাছে এই আপনাদের যে এই যে ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ হোক, আপনাদের প্রচার বাড়ুক, জনগণের মনে আপনারা স্থান করুন, এটাই আমার কামনা। নমস্কার, ধন্যবাদ।